একজন গোয়েন্দা প্রধান অস্ত্র কি? এর উত্তরে আপনারা বলতেই পারেন, এটা একটা প্রশ্ন হলো নাকি? গোয়েন্দার প্রধান অস্ত্র অবশ্যই মগজাস্ত্র। তবে এখনকার দিনে তদন্তের ক্ষেত্রে টেকনোলজি বা প্রযুক্তিও যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে তা আপনাদের অজানা নয়। ভাবুন তো একবার, সিসিটিভি ফুটেজ, মোবাইল নেটওয়ার্ক, ফোনের কল লিস্ট সব থাকায় এখনকার দিনে তদন্তের কাজে কতটা সুবিধা হয়েছে। তবে ফেলুদার আমলে বা শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সির আমলে যদি এইসব থাকতো, বোধহয় গল্পগুলো একেবারে অন্যরকম হতো। ভাবুন না একবার, বেনারসের রাস্তায় মোহনলাল মেঘরাজের মোবাইল নেটওয়ার্কের সন্ধান করছে ফেলুদা, কিংবা মোবাইলের কল লিস্ট ঘেটে খুঁজে ফেলছে মাছলি বাবাকে। তা কার না? চেনা গল্পগুলো চেনা মোড়কেই থাক। আমরা এর আগে কথা বলেছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি করে খুনি ধরলো সেই মামলা নিয়ে। আর আজ বলবো এমন একটা মামলার কথা যেখানে একটা মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এমনকি বলা যায় এই মোবাইল ফোনটি ধরে দিয়েছে খুনিকে। এই ফোন না থাকলে অধরাই থেকে যেত দোষী। জেসি জর্জ হত্যা মামলা। হ্যালো। হ্যাঁ হ্যালো। শোন না, মায়ের সঙ্গে তোর কি কথা হয়েছে? মাকে সকাল থেকে কতবার ফোন করছি, ধরছেই না। কোথায় যে থাকে না। তুইও ফোন করছিস? হ্যাঁ। আরে আমি 10 বার ফোন করে ফেলেছি, আমার ফোনটাও ধরেনি। তাই? এই শোন না, মা তো কখনো এরকম করে না, আমাদের ফোন সব সময় ধরে। হ্যাঁ রে, কোনো বিপদ হলো না তো? বিপদ? কি বলছিস বলতো? মা তো নিজের মতো একতলায় থাকে, বাড়িতে আবার কি হবে? কেন, বাড়িতে কি বিপদ হতে পারে না? বাড়িতে ঠিকই বলছিস বুঝলি, আমার না এবার কিন্তু ভয় লাগছে। এই দাঁড়া, আমি আর একবার ফোন করি, দাঁড়া তো। সেদিন বা সেদিনের পরে 3 ভাই বোন, যারা কিনা প্রত্যেকেই ভারতের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা ক্রমাগত ফোন করে যান তাদের মাকে, কিন্তু সেই ফোনে আর কখনোই সাড়া দেয়নি তাদের মা, 50 বছর বয়সী জেসি জর্জ। সেপ্টেম্বর 2025, আগের দিন রাত সকাল থেকে অজস্রবার মাকে ফোন করে ফেলেছে ছেলেমেয়েরা। রাত থেকেই বেজে যাচ্ছে মায়ের ফোন, কেউ ধরছে না। নেটওয়ার্কের সমস্যা হলে তো ফোনই পৌঁছবে না, কিন্তু রিং হচ্ছে, শুধু মায়ের চেনা গলাটা শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর থেকে আর রিং হয় না, ফোন বন্ধ। বুক কাঁপতে থাকে সন্তানদের। ছেলে মাকে মেসেজ করেন, মা ঠিক আছে তো? কোনো জবাব আসে না, মেসেজ পৌঁছয় না মায়ের ফোনে। আর নয়, এবার বাবাকে ফোন। একবার ফোন রিসিভ করেন কেউ, কিন্তু কোনো কথা শোনা যায় না। কয়েক সেকেন্ড বাদে ফোন কেটে যায়। তারপর থেকে ফোন করলেও ক্রমাগত কেটে দেওয়া হয়। ছেলে মেয়ে বুঝে যায় কিছু একটা গোলমাল তো হয়েছেই। এবার ভয় চেপে বসে, কিন্তু তারা তো অনেক অনেক দূরে। ছেলে নিজের এক বন্ধুকে ফোন করেন, তিনি কোট্টায়ামেই থাকেন। দুপুর 12টা নাগাদ স্যাম ও জেসির বাড়িতে যান তিনি। দরজা বন্ধ ছিল, সবকিছু যেন একটু বেশি নিস্তরঙ্গ, চুপচাপ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন বন্ধুটি, ডাকাডাকি করেন, কিন্তু কাউকে দেখতে পাননি। স্থানীয় থানায় খবর দেন তিনি। পুলিশের একটি দল পৌঁছয়। ডাকাডাকি করেও কেউ দরজা না খোলায় ভাঙতে হয় দরজা। কেউই আশা করেনি এই দৃশ্য। সাজানো গোছানো ড্রয়িং রুম, সবকিছু একটু বেশি যেন পরিপাটি। তার মধ্যে শুধু টেবিলের উপরে পড়ে আছে একটা ছোট ভেজা কাপড়, আর মেঝে লঙ্কা গুঁড়োর মতন কিছু একটা ছড়িয়ে থাকার গন্ধ। রান্নাঘরে একটা ভাঙা গ্লাস, আর দরজার হাতলটা কেমন যেন তেল তেলে। বাড়িতে কেউ ছিলেন না। জেসির ফোন বন্ধ। স্যামকে বারবার ফোন করায় ছোট্ট জবাব আসে, আমি বাইরে আছি, পরে গিয়ে কথা বলছি। পুলিশ সন্দেহজনক জিনিসপত্র বাজেয়াপ্ত করে। ঘরটা পুরো ঘিরে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়। ফরেনসিক দল আসে।
পুলিশ আগেই দেখেছিল বাড়ির কয়েকটি জায়গায় সিসিটিভি বসানো আছে। বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে ঠিকঠাক ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে দেখা যায় ক্যামেরা বন্ধ করে রাখা। ডিভিআর এর মেমোরি কার্ড বার করে নেয় পুলিশ। দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 10টা থেকে 12টার ফুটেজ নেই। 27শে সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত জেসির কোনো পাত্তা পাওয়া যায় না। পুলিশ নিখোঁজ ডায়েরি করে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয় স্যামকে। এইখানেই জেনে নেওয়া যাক কে ছিল স্যাম, কে জর্জ। কেরলের কোট্টায়াম জেলার কানাক্কাড়ি শহর। সারা দেশে এই জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শান্তশিষ্ট শহর বলেই পরিচিতি, কিন্তু এই একটা ঘটনা বদলে দেয় শহরের ভাবমূর্তি। স্যাম কে জর্জের বয়স 59 বছর। এত্তুমান্নুরে জন্ম, নিয়মে বাঁধা তার জীবন। সকালে ঘুম থেকে ওঠা, খাওয়া থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত ঘড়ি ধরে তার জীবন চলে। কি খাবেন, কি পরবেন, চার্চে কখন যাবেন, সবটাই যেন আগে থেকে ঠিক করা থাকে। স্যামের বাবা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন, মা চার্চের কাজ করতেন। ছোট ঝুটঝামেলাহীন পরিবারে বড় হয়েছেন তিনি। অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করলেও কলেজ জীবন থেকেই আইটি সংক্রান্ত টুকটাক কাজ করতে শুরু করেন, ক্যারিয়ার গড়েন। চাকরি জীবনেও কখনোই তেমন ওঠাপড়া আসেনি। নিস্তরঙ্গ স্যামের জীবনে বিয়ের বয়স আসে। মা বাবা পাত্রী দেখতে শুরু করেন, বিয়েও হয়, কিন্তু কিছু বছরের মধ্যেই স্ত্রী ছেড়ে চলে যায়। তড়িঘড়ি দ্বিতীয় বিয়েরও ব্যবস্থা করে পরিবার। বিয়ে দেওয়ার একটা তাড়াই ছিল তাদের। 1994 পারিবারিক একটা অনুষ্ঠানে স্যামের আলাপ হয় জেসি জর্জের সঙ্গে। দুই পরিবারের পরিচিত একজনের বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠান ছিল সেটি। বুদ্ধিমতী, সুন্দরী, সব দিক সামলে রাখার মতো মেয়ে জেসি। কোট্টায়ামেরই একটি স্কুলে পড়াতেন তিনি। তার পরিবারও সম্ভ্রান্ত, শিক্ষিত। অল্প কথাবার্তা হলেও দুজনেরই পরস্পরকে পছন্দ হয়। কয়েক মাসের মধ্যেই বিয়ের তোড়জোড় করে ফেলে দুই পরিবার। কোট্টায়ামের সেন্ট মেরি চার্চে সমস্ত আচার অনুষ্ঠান মেনে বিয়ে হয় তাদের। নিশ্চিন্তে চলতে থাকে জীবন। আগের পক্ষের সন্তানকে কাছে টেনে নেয় জেসি। এ পক্ষেও সন্তানাদি হয়। তারা সবাই একসঙ্গে বড় হয়। কয়েক বছর পরে ওই শহরে দোতলা বাড়ি কেনেন এই দম্পতি। বড় সড়ো সাজানো গোছানো বাড়ি। খরচের দিক থেকে ভাবলে জর্জের থেকে জেসির অবদানই বেশি ছিল, কিন্তু সেটা তখনও কোনো সমস্যা ছিল না। দাম্পত্যে কি আর এত হিসেব নিকেশ হয়? সুখেই ছিলেন শ্যাম। কিন্তু সেদিন পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য পেলেন তাতে হতবাক হয়ে গেলেন। আপনার স্ত্রী কোথায়? আমি ঠিক জানি না, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। আপনি খোঁজ করেননি? স্ত্রীকে পাওয়া যাচ্ছে না আর আপনি চুপচাপ বসে আছেন? আমি খেয়াল করিনি। ফোন করেছিলেন স্ত্রীকে? বাবা, তার কোনো বন্ধু আত্মীয়দের? না না। আপনি আর আপনার স্ত্রী এক ছাদের তলায় থাকেন, তিনি মিসিং, আপনি খেয়াল করেননি। কি বলতে চাইছেন বলুন তো? আসলে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। এক ছাদের তলায় থাকলেও একসঙ্গে থাকি না, আমরা আলাদা থাকি। এক বাড়িতে থাকেন স্বামী স্ত্রী, অথচ আলাদা আলাদা। ব্যাপারটা শুনে ধাতস্থ হতে পুলিশের একটু সময় লাগলো। স্যামই জানায় পুলিশকে যে বিয়ের পর কয়েক বছর ভালো কাটে তাদের সম্পর্কটা। কথায় কথায় রেগে যাওয়া, ঝগড়া, অশান্তি চলতে থাকলো নিয়মিত। একটু শান্তি নেই। হ্যাঁ, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, সব শেষ করে ফেলো তুমি। আরে রান্নাঘরে কাজ করতে গিয়ে একটা কাপ ভেঙেছে, তাতে এত রিঅ্যাক্ট করছো কেন? সেই রিঅ্যাক্ট তো আমি করি, আমিই তো চেঁচাই। সারাদিন যেখানে ইচ্ছা যাচ্ছ, যা ইচ্ছা করছো, তার বেলা কিচ্ছু না। আরে এসব কি বলছো? আমি আবার কি করলাম? কাজ ছাড়া কোথায় যাই? অকারণে দোষ দিও না কিন্তু। হ্যাঁ তাই তো, তোমার তো একেবারে বিশাল কাজ, যত সব।
গায়ে হাওয়া লাগিয়ে রোজগার করো, তার আবার দিমাগ। বাড়তে থাকে ঝগড়া, টাকা পয়সা, সংসারের খরচ, নিজের জীবনধারা নিয়ে নিত্য অশান্তি চলতে থাকে। একসঙ্গে থাকা কার্যত অসম্ভব হয়ে ওঠে। তিতিবিরক্ত জেসি উকিলের পরামর্শ নিতে শুরু করেন। সংসারের বেশিরভাগ খরচ, বাড়ির দেখভাল, সব খরচই তিনি করতেন। এবার মামলা কোর্টে গড়ায়। বাড়ির ভাগ দাবি করেন জেসি। যেহেতু বাড়ি কেনার সময়ও বেশি টাকা তিনি দিয়েছিলেন, তাই বাড়ির সমান ভাগ ছাড়তে রাজি হন না। মুশকিলে পড়ে স্যাম। নিজের টাকায় বাড়ি কেনা, বাড়ির ইএমআই নিজের পকেট থেকে দিচ্ছেন বলে যে ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন সমাজে, তাতে ফাটল ধরতে শুরু করে। আইনি লড়াই সংসারের লড়াইয়ের কাটা ঘায়ে নুনের ছিটের মতো একেবারে দগদগে হয়ে যায়। 26শে সেপ্টেম্বর 2025-এ যা ঘটে যায়, তার শুরুটা হয়ে গিয়েছিল তখনই। অদ্ভুত লাগে পুলিশের। পরের দিন থেকেই বাড়ির বাইরে থাকা সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে পুলিশ। কিছু সূত্রও মেলে। দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 11:42 নাগাদ স্যামের গাড়ি বাড়ি থেকে বেরোয়। আবার রাত 2:10 নাগাদ ফিরে আসেন তিনি, তবে কলোনির অন্য পথ দিয়ে, যেন লং ড্রাইভ থেকে ফিরছেন। পুলিশ তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। স্যাম জানান ওই রাতে তিনি একটু ডিস্টার্বড ছিলেন, সেই কারণে নিজের মতো একটা লম্বা সফরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। বাড়িতে কি হয়েছে না হয়েছে জানা নেই তার। তবে জেসি হয়তো তার বোনের কাছে গিয়ে থাকতে পারেন, পুলিশকে জানান স্যাম। তদন্তকারীরা জেসির বোনকে ফোন করে। তিনি স্পষ্ট জানিয়ে দেন জেসি তার কাছে আসেননি, কোনো কথাও হয়নি বোনের সঙ্গে। পুলিশ স্যামের গাড়ি বাজেয়াপ্ত করে। ফরেনসিক দল তদন্তে নেমে যা পায় তাতে নড়ে চড়ে বসে তারা। গাড়ির সিট কভার থেকে মেলে ফিকে হয়ে যাওয়া রক্তের দাগ, মেলে একটা চুল। সবকিছু সিজ করে তদন্তে পাঠানো হয়। ছেলে মেয়েকে ডাকা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। ছেলে জানান 26 তারিখ রাত থেকে ক্রমাগত মাকে ফোন করে গিয়েছেন তারা, কিন্তু জবাব পাননি। কখনো ফোন বন্ধ, কখনো রিং হয় না, আবার কখনো কেউ যেন ফোনটা কেটে দেন। মেয়েও জানান 26 তারিখ রাত 8:47 মায়ের ফোন থেকে তার কাছে একটা মেসেজ আসে। লেখা ছিল, আমি ঠিক আছি, একটু রেস্ট নিচ্ছি, পরে কথা বলবো। ব্যাস, ওই শেষ। আর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তারা। পুলিশ বুঝতে পারে এখান থেকেই ঘটনাক্রম আর মিলছে না। গুলিয়ে যাচ্ছে বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সময়, দিন। ঘটনাটা ভাবিয়ে তুলল পুলিশকে। মোবাইল নেটওয়ার্ক চেক করতে শুরু করেন তদন্তকারীরা। জেসির ফোনের লাস্ট কলের সন্ধান মেলে এমজি ইউনিভার্সিটি অঞ্চলের কাছাকাছি। ওই এলাকাকেই প্রাথমিক তদন্ত স্থল বলে চিহ্নিত করে পুলিশ। কিন্তু এত ছোটাছুটি একজন মানুষের হঠাৎ উধাও হয়ে যাওয়ার মাঝে স্যাম কোথায়? তার কি কোনো হেলদোল নেই? সম্পর্ক না থাকলেও স্ত্রী তো। একসময় বহু ভালো মুহূর্ত নিশ্চয়ই একসঙ্গে কাটিয়েছেন তারা। একে অপরের সুখে দুঃখে পাশে থেকেছেন। এখন বনিবনা নেই ঠিকই, কিন্তু সব স্মৃতিও কি হারিয়ে গিয়েছে? একটা মানুষের জন্য চিন্তা, তার ভালো থাকার, বেঁচে থাকার খবরটুকু পাওয়ারও কোনো আগ্রহ নেই। মনে হচ্ছিল বেশ সহজ মামলাটা, স্বামী খুন করেছে স্ত্রীকে, কিন্তু মোটিভ? সেটাই তো পয়েন্ট। খুনের মোটিভটা কি? বাড়ি দুজনের, সম্পত্তি দুজনের, একসঙ্গে না থাকলেও স্বাচ্ছন্দ্যের তো অভাব নেই, বরং নিজের মতো করে জীবন কাটাচ্ছিলেন দুজনে। ছেলেমেয়েরা বিদেশে থাকে। আচ্ছা, বাবার সঙ্গে ওদের সম্পর্কটা স্বাভাবিক? হ্যাঁ, ঠিকই তো আছে, তবে একটা দূরত্ব আছে মনে হলো। দেহটা না পাওয়া গেলে স্পষ্ট বোঝাও যাবে না। শুধু দেহ উদ্ধার কেন, বলো জেসির মোবাইল, ব্যবহৃত জিনিসপত্র সবই তো পাওয়া দরকার, না হলে ঘটনার দিনটা স্পষ্ট হবে না কিছুতেই। স্যাম এই কদিন থাকছিলেন তার অফিসের কোয়ার্টারে। ওই দিনও আর 5টা দিনের মতোই অফিসের কাজ করছিলেন তিনি।
এদিকে খবর ছড়ায় কোট্টায়ামের উড়ম্বনোর এলাকায় ইদ্দুকি গর্জে এক মহিলার পোশাক ও চটি পাওয়া গিয়েছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। রাস্তা থেকে বেশ কিছুটা নিচে খাদে ঝোপঝাড়ের মধ্যে এক মহিলার পোশাক ও চটি দেখতে পাওয়া গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশের একটি দল সেখানে নামে। দড়ি ক্রেনের সাহায্যে তুলে আনা হয় জিনিসগুলি। আরো সূত্র খুঁজতে থাকে পুলিশ। মাটিতে লাল ছোপ মেলে, খানিকটা যেন শুকিয়ে যাওয়া রক্তের মতো। সেখান থেকে আরো কিছুটা দূরে দেহ মেলে এক মহিলার। তিনি আর কেউ নন, এই কাহিনীর নায়িকা, এই কাহিনীর শিকার জেসি। দিনটা 3রা অক্টোবর 2025। জেসি এখানে পৌঁছলেন কিভাবে? কে মারলো তাকে? কেনই বা মারলো? প্রশ্নের পর প্রশ্ন উঠতে থাকে। শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে জেসির ফোনের শেষ নেটওয়ার্ক মিলেছে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের এলাকায়। সেখানে পৌঁছে মোবাইলের খোঁজ চলতে থাকে, কিন্তু গাছের নিচ, ঝোপঝাড়, কোথাও তার মোবাইল মেলেনি। খানিক দূরে একটি জলাশয় পায় পুলিশ। তদন্তকারী পুলিশের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হয়ে জানান দেয় রহস্য ওই পুকুরেই আছে। টিম, লিসেন টু দিস কেয়ারফুলি। ফোনের লোকেশন এখানে এসে শেষ হয়, অথচ ফোনের কোনো ট্রেস নেই। এটা খুবই রহস্যজনক। প্রবল সম্ভাবনা ফোনটা জলে ফেলে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাটের সবচেয়ে প্রচলিত উপায়। হ্যাঁ স্যার, সামনে তো একটা জলাশয়ও আছে। এক্স্যাক্টলি। ওই ফোনটা এখন আমাদের সব রহস্যের চাবিকাঠি। যে করে হোক খুঁজে বার করতেই হবে। চিন্তা করবেন না স্যার, আমার ছেলেরা ওই ফোনটা খুঁজে বের করবেই, জান লড়িয়ে খুঁজবে। সত্যি তারা জান লড়িয়ে দিয়েছিল। ডুবুরিদের নিয়োগ করা হয়েছিল। তারা জলে নেমে দীর্ঘ তল্লাশি চালায়। এক একবার করে ডুবুরিরা খালি হাতে উঠে আসছে, আর পুলিশরা আশাহত হচ্ছে, কিন্তু হার মানছে না। আবার নতুন উদ্যমে ডুবুরি নামাচ্ছে আর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে। কোন পুলিশ আবার নিজেরাই নেমে পড়ছে জলে। অবশেষে জলের প্রায় 60 ফুট গভীর থেকে মেলে জেসির মোবাইল। পাথরের ফাঁকে আটকে ছিল এতদিন। ফোন নিয়ে ওপরে আসতেই উত্তেজনায় আনন্দে ফেটে পড়ে তারা। কেউ জড়িয়ে ধরছে, কেউ উত্তেজনায় চুমুই খেয়ে নিচ্ছে ডুবুরিদের। এই ফোন উদ্ধার যেন এক জয়। ফোনটি সঙ্গে সঙ্গে সিল করে ফরেন্সিকে পাঠানো হয়। তারপরেই একের পর এক খুলতে থাকে রহস্যের জট। ফোনে এমন কিছু জিনিস ছিল যেটা তদন্তে অত্যন্ত সহায়ক হয়। ফরেন্সিক দল ফোনের মুছে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সমস্ত ডেটা পুনরুদ্ধার করেন। মেলে বেশ কিছু মেসেজ, কল লগ। জেসি স্যাম যে প্রায় 15 বছর ধরে আলাদা থাকছিলেন সেটা আন্দাজ করে পুলিশ। 2018 সালে আদালতের একটি নির্দেশের পর থেকেই তাদের এই পৃথক বাস। তার নথি মেলে। 26শে সেপ্টেম্বর সন্ধ্যে 8:47 নাগাদ কিছু মেসেজ মেলে, সেটাই শেষ। পুলিশ আন্দাজ করে ওই সময় পর্যন্তই হয়তো জেসির ফোন তার সঙ্গে ছিল। মোবাইল নেটওয়ার্ক ধরে তল্লাশি শুরু হয়। দেখা যায় যে গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছিল সেটির লোকেশনের সঙ্গে মিলে যাচ্ছে মোবাইলের লোকেশন। তাহলে কি গাড়িতেই ফোনটি ছিল, নাকি কেউ ইচ্ছে করেই ফোনটা নিয়ে যাচ্ছিল? ধীরে ধীরে প্রমাণ হয় স্যামের ওই গাড়িতে করে জেসির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল। জেসির ফোনে তার বন্ধুর সঙ্গে কথোপকথনেরও আরো কিছু মেসেজ পায় পুলিশ। জেসির সঙ্গে বিভিন্ন মানুষের মেসেজ চালাচালি থেকে যে তথ্য পাওয়া যায় তা থেকেই সমস্ত রহস্যের কিনারা হয় অনায়াসে। জেসি মেসেজ জানিয়েছিলেন বাড়ির পরিস্থিতি ভালো নয়, দাম্পত্যে অশান্তি, প্রতিদিনের ঝামেলার কথাও জানিয়েছিল। স্যামের ব্যবহার বদলে যাওয়া, অদ্ভুত ব্যবহার করার কথাও।
আরো যেসব মেসেজ পুলিশ পায় তাতে অবাক হয়ে যায় তারাও। আপাতভাবে পরিশীলিত স্যামের পেছনে আছে একজন বিকৃত কাম মানুষ। একাধিক সঙ্গিনী, ব্যভিচার ও লাম্পট্য ছিল তার মুখোশের পেছনের আসল রূপ। জেসি যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টিতে তারা আলোকপাত করে আরো একটু। স্যামের এই স্বভাব শুরু থেকেই, এই কথা জানত তার বাবা মাও, কিন্তু এই স্বভাব শোধরানোর চেষ্টা না করে গড়পড়তা বাবা মা যা করে তাই তারা করেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছেলের বিয়ে দিয়ে দেবেন। নেপাট, ভালো মানুষ, শান্তশিষ্ট ছেলেটার মধ্যে লালসা, লোভ, ঘন ঘন সঙ্গী বদলের বীজ ছিল গোড়া থেকেই। কোন সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন থাকতে পারত না সে। প্রতিদিন নিত্য নতুন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো তার অভ্যেস হয়ে গিয়েছিল। বাড়ির লোক ভাবলো ছেলেটাকে বিয়ে দিয়ে দিলেই হয়তো সমস্যা মিটে যাবে। যে মেয়ে বউ হয়ে আসবে সে ঠিক বেঁধে ফেলবে ছেলেকে। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে সবই এই ভাবনা থেকে। জেসির সঙ্গে বিয়ের পরে শুরুর দিকে সব ঠিকই ছিল, কিন্তু স্যাম ভেতরে ভেতরে অসন্তুষ্ট, বিরক্ত হয়ে পড়ছিল। জাগাড় দিচ্ছিল নিত্য নতুন সঙ্গীর পুরনো নেশা। স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে থাকে। প্রথম দিকে স্ত্রী বাড়িতে না থাকাকালীন অন্য মেয়েদের নিয়ে আসতো সে। পরে জেসির সামনেই শুরু হয় যৌন সঙ্গীর সঙ্গে সময় কাটানো। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে কেরলে আসা বহু বিদেশি মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করত সে। তবে কোন সম্পর্কেরই আয়ু বেশি দিন থাকতো না। জেসির পক্ষে আর একসঙ্গে থাকাটা সম্ভব হয় না। কিন্তু ছাদটা, বাড়িটা, এটা তো দুজনের। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কেনা বাড়ি ছেড়ে দিতে পারে না জেসি। আদালতের দ্বারস্থ হয় সে। স্যাম ভাবে ডিভোর্স নিলে খরগোশ দিতে হবে, আবার জেসির অংশ যেহেতু বেশি তাই বাড়িটাও হাতছাড়া হয়ে যেতে পারে। তার সঙ্গে সমাজে ভাবমূর্তি যা নষ্ট হওয়ার সে তো হবেই। ফলে স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সব সমস্যার সমাধান। স্যাম ভাবতে থাকে ছেলে মেয়েরা বাইরে থাকে, দুজনের সংসারে দেখার কেউ নেই, স্ত্রীকে মেরে ফেলে রাখলেও চট করে কেউ জানতে পারবে না। আসে সেই দিন। সন্ধ্যেবেলা নানা কারণে ঝগড়া শুরু হয় দুজনের। অশান্তির মাঝেই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো এনে স্ত্রীর মুখে ছিটিয়ে দেয় স্যাম। জ্বালা করতে থাকে তার চামড়া। চোখে অন্ধকার নামে জেসির। সেই সুযোগে একটা তোয়ালে দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে ধরে স্যাম। বেশ কিছুক্ষণ টানাটানি, ধস্তাধস্তি চলে। শেষে নিস্তেজ হয়ে পড়ে জেসি, পড়ে যায় মাটিতে। স্যাম ভাবতে থাকে পরের ধাপগুলো। ঝটপট জায়গা পরিষ্কার করতে শুরু করে যাতে অপরাধের কোনো চিহ্ন না রয়ে যায়। রক্তের দাগ মুছে, সমস্ত আলো বন্ধ করে, সিসিটিভি থেকে হার্ড ডিস্ক সরিয়ে বন্ধ করে দেয় যেন ঘটনার কোনো রেকর্ডিং না থাকে। শেষে জেসির নিথর দেহ তুলে গাড়িতে রাখি সে। রাত 11:15 নাগাদ জেসিকে নিয়ে রওনা দেয় সেই এলাকায় যেখানে দেহ মিলেছিল। প্রায় 60 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে স্ত্রীর দেহ ফেলে আসে সে। ফেরার পথে আরো একটা কাজ সারে। এমজি বিশ্ববিদ্যালয়ের ওই জলাশয়ে ফেলে দেয় জেসির মোবাইল এবং আরো কিছু জিনিস। স্যাম হয়তো ভেবেছিল জলের মধ্য থেকে নষ্ট হয়ে যাবে সব তথ্য প্রমাণ, কেউ কোনোদিন টের পাবে না তার অপরাধের। পুলিশ জেসিকে খুনের অভিযোগে স্যামকে গ্রেপ্তার করেছে। এখনো মামলায় চূড়ান্ত রায়দান হয়নি। কেন অকালে চলে যেতে হলো জেসিকে? কি অপরাধ ছিল ওর? অনুমান করা হয়েছে কিন্তু উত্তর মেলেনি। আমরা কথা বলছিলাম কোট্টায়ামের জেসি জর্জ হত্যা মামলা নিয়ে। আমরা অ্যানিমেট্রিক্স ক্রাইম সিনের এই অনুষ্ঠানে অপরাধের গল্পই শুধু করি না, চুল চেরা বিশ্লেষণ করি অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা আরো চোখে না পড়া অনেক বিষয় নিয়ে। এই কাহিনী সমাজের আরো একটা ভয়াবহ প্রবণতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের। ছেলের দুর্বলতা, অপরাধ প্রবণতা চেপে রাখার জন্য মা বাবার চেষ্টা,
স্যামের চরিত্রের খারাপ দিকগুলো কি ওর বাবা মা জানতেন না? জানতেন, কিন্তু চেপে রাখার চেষ্টা করে গিয়েছেন। এটা আসলে সমাজেরই প্রবণতা, চোখে ঠুলি পড়ে থাকার মতো। আমি দুপাশটা দেখতে পাচ্ছি না মানে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না। ছেলের অর্চাটা বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ছেলের চরিত্র ঠিক নেই, ছেলে বারমুখী, বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ছেলে কোনো দায়িত্ব নেয় না, কর্তব্য করে না, বিয়ে দিয়ে সব ঠিক হয়ে যাবে। আসলে সত্যি কি আমরা বিশ্বাস করি বিয়ে এই সব সমস্যার সমাধান? নাকি শুধু আমরাই কেন ভুগবো, আরেকজনও ভুজুক, এই মনোভাবও থাকে? একটা মেয়ে যে নিজের বাড়ি পরিবার ছেড়ে আরো একটা বাড়িকে পরিবার করে, পরিবার করে তোলার স্বপ্ন নিয়ে আসে, সংসার করতে চায়, তার কাছে কিছু লুকোনো মানে কিন্তু প্রতারণারই সমান। একজন মানুষের সংস্কারের প্রয়োজনে তার কেন বলি হবে বলুন তো? আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম সদ্য ঘটে যাওয়া আমাদের দেশেরই একটা ঘটনা নিয়ে। জেসির মৃত্যুর বিচার নিশ্চয়ই হবে। আমাদের চারপাশে আরো প্রচুর জেসি না সৃষ্টি হয় তার দায়িত্বও কিন্তু আমাদের। জানান আপনাদের মতামত, অপেক্ষায় থাকবো। বিদায়।